এলিয়েন নিয়ে কৌতূহল যেমন জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে আছে, তেমনই কিন্তু এই কৌতূহল রয়েছে মানুষের মধ্যেও। সৌরজগতে পৃথিবীর মতো অন্য কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রতিনিয়ত খোঁজ করে চলেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে এবং বিশ্বাসও যে মিল্কি ওয়েতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর পৃথিবীর মতোই কোনো গ্রহ অবস্থিত এই মিল্কি ওয়েতে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এখানেই বলা যায় মানুষের কৌতূহল যতটুকু তার থেকে অনেক বেশি কৌতূহল বিজ্ঞানীদের। আর এই কৌতূহলের বশেই কিন্তু এক চমৎকার উদাহরণ হিসেবে উঠে এসেছে 3I অ্যাটলাস। বিশ্বজুড়ে এলিয়েনের অস্তিত্ব নিয়ে বহু গবেষণা হয়ে চলেছে। সেই গবেষণায় আশার আলো জাগিয়েছিল এই 3I অ্যাটলাস। 3I অ্যাটলাসের গঠন দেখে এবং তার আচরণ দেখে এটা নিশ্চিত হয়েছিলেন বিজ্ঞানীরা যে এটি নিশ্চয়ই ভিন গ্রহের বাসিন্দার দ্বারা পরিচালিত কোনো ধূমকেতু। নাসার তথ্য অনুযায়ী এটি এমন এক মহাজাগতিক পথিক যে জন্মেছে আমাদের সূর্য পরিবারেরও বহু আগে আর এসেছে এমন এক অজানা অঞ্চল থেকে যার মানচিত্র বিজ্ঞানীদের কাছে আজও অচেনা। আর এই 3I অ্যাটলাস এর গঠন মহাজগতের এলিয়েনের অস্তিত্বের আরও সত্যতা জাগিয়ে তোলে। 3I অ্যাটলাস নজরে আসার পর বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগে, তাহলে হয়তো ভিনগ্রহীরা দাপিয়ে বেড়াচ্ছে সৌরজগৎ। ধূমকেতু 3I অ্যাটলাসের পাঠানো কিছু ছবি কিন্তু মূলত এই বিস্ময় জাগায়। 3I অ্যাটলাস এই ধূমকেতুটিকে সবচেয়ে আগে দেখা গেছিল জুলাই মাসে অ্যাটলাস টেলিস্কোপে। 3I অ্যাটলাস দেখা মাত্র প্রথম নজরেই বিজ্ঞানীরা বুঝে যান এর গতিপথ সাধারণ নয়, বরং একদম উল্টো দিকে বাঁক নেওয়া হাইপারবোলিক পথে ছুটে আসছে এটি। অর্থাৎ এর জন্ম সৌরজগতে নয়। আর তাতেই শুরু হলো নাসার নজিরবিহীন পর্যবেক্ষণ অভিযান। সেই অভিযানে উঠে এলো নতুন তথ্য। এই তথ্য অনুযায়ী নাসা 3I অ্যাটলাসের আসল রহস্য উদ্ঘাটন করলো। নাসার বক্তব্য যে এটির সঙ্গে এলিয়েনের কোনো সম্পর্ক নেই, এটা অন্য আর 5টা ধূমকেতুর মতোই একটি ধূমকেতু, তবে এর গায়ে আছে জলের অস্তিত্ব। 3I অ্যাটলাস নিয়ে নতুন কি তথ্য দিল নাসা? সত্যি কি এলিয়েনের অস্তিত্ব আছে? আচ্ছা, এবার 3I অ্যাটলাসটা নিয়ে বলি একটুখানি, 1 মিনিট জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। এটা হচ্ছে 3 নম্বর ইন্টারস্টেলার একটা অ্যাস্টেরয়েড কিংবা কমেট, যেটা আর কি লেজ তৈরি হয়েছে বলে এটাকে কমেট বলা যেতে পারে। সেইটা আমাদের সোলার সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছিল এবং সেটা আবিষ্কার হয়েছিল জুলাই মাসে। আচ্ছা, এটা কতগুলো বৈশিষ্ট্য দেখে সায়েন্টিস্টরা ভেবেছিল যে এটা খুব সম্ভবত কমেট নয়। আমাদের সোলার সিস্টেমের কমেট তো নাই, উপরন্তু বাইরের কোনো সোলার সিস্টেমও কমেট না। তার কারণটা হচ্ছে, প্রথম কথা, আমাদের সোলার সিস্টেমে সবকটা প্ল্যানেট, সবকটা গ্রহ যে প্লেনে ঘুরছে, ধরা যাক কাউন্টার ক্লক ওয়াইজ হিসাবে ঘুরছে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘুরছে সবকটা প্ল্যানেট, কিন্তু এই অ্যাস্টেরয়েডটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ উল্টো দিক থেকে ঘুরছে। কাজেই একই ম্যাটার দিয়ে তার মানে এটা তৈরি হয়নি। আচ্ছা, এটা হলো 1 নম্বর প্রবলেম। 2 নম্বর হচ্ছে, যে রাস্তা ধরে আসছে সেই রাস্তাটাকে যদি এক্সটেন্ড করা যায় আমাদের গ্যালাক্টিক সেন্টারে গিয়ে পৌঁছে যায়, সেন্টারের কাছাকাছি। এটা বলেছিল এটা 700 কোটি বছর আগে অন্তত পক্ষে রওনা দিয়েছে, অথচ আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে মাত্র 460 কোটি বছর আগে। তো এবার প্রশ্ন হচ্ছে, আবার দেখা গেল রংটা আস্তে আস্তে পাল্টে গিয়ে নীল হয়ে গেল। লোকে বলে এত নিকেল আসে কোথা থেকে? তারপরে সূর্যের পেছনে গিয়ে উপস্থিত হলো। সূর্যের পরে যখন বেরিয়ে এলো দেখা যাচ্ছে হঠাৎ ওর মাসটা কমে গেছে প্রায় 13% মতো। এই করে যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আভি লোয়েব, উনি বহুদিন থেকে বলছেন যে এর ব্যাপার স্যাপার সুবিধা ঠেকছে না। এই ল্যাজগুলো কমেটের যেমন ল্যাজ হয় জলের, এর আবার ল্যাজ তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইডে, অর্থাৎ ইলিমিনেশন বাইরে কার্বন ডাই অক্সাইড পরিমাণই বেশি। এই সমস্ত দেখা গেল যে আমাদের কমেটের সঙ্গে মিলছে। তারপরে অনেকগুলো লেজ, এই কিছুদিন আগে গত সপ্তাহে দেখা গেল 7খানা লেজ আছে এই কমেটটার, এবং লেজগুলো ডিরেকশন পাল্টাচ্ছে। তো সেই দেখে বলা গেল যে ঠিক আছে, তাহলে সূর্যের পেছনে যে 29 অক্টোবর গিয়েছিল নিশ্চয়ই সূর্যের সঙ্গে কোন রকম ভাবে এনার্জি নিয়েছে সূর্য থেকে নিয়ে, এরকম নানা রকম থিওরি নানা জনে দিতে শুরু করেছিল। কিন্তু নাসা চুপচাপ ছিল।
তার কারণটা হচ্ছে তার সাথে সেই সময় গভর্নমেন্ট শাটডাউন যাচ্ছিল এবং প্রত্যেকটা নাসার উপরে পাবন্দি ছিল, তারা তাদের অবজারভেশন কোনো পাবলিক করতে পারবে না কিংবা অ্যানালিসিসই করতে পারবে না অফিসিয়াল। সেই শাটডাউনটা দিন সাতেক হলো গেছে এবং গতকাল নাসা একটা প্রেস রিলিজ করেছে। ওদের প্রথম কথা হচ্ছে যে ওরা কনভিন্স যে এর সঙ্গে অ্যালিয়েন কোনো টেকনোলজির কোনো সম্পর্ক নেই, এটা আর কমেটের মতোই আরেকটা কমেট, এবং কিন্তু আমাদের সোলার সিস্টেমে উদ্ভূত হয়নি, এটা সোলার সিস্টেমেরও পুরনো। ওরা বলছে না যে 700 কোটি বছর, ওরা বলছে যে এটা সম্পূর্ণ অন্য কোনো তারার চারিদিকে তৈরি হয়েছিল, সেইখান থেকে ছিটকে এখানে এসেছে। আচ্ছা, এবার দেখা যায় যদি খুব হাই রিজলিউশন ছবিগুলো দেখা যাচ্ছে, তাতে ওরা যে প্রায় 20খানা স্যাটেলাইটের ডেটা দেখালো, 20টা স্যাটেলাইটের ডেটা, এবার জেমস ওয়েব, হাবল টেলিস্কোপ, তারপরে আমাদের নানা কেক আছে, তার মধ্যে অ্যাটলাস তো আছে যে এটাকে আবিষ্কার করেছিল, যেখান থেকে এই অ্যাটলাস নামটা হয়েছে। সবাই দেখে বলছে যে এটা অ্যাকচুয়ালি এর মধ্যে অ্যালিয়েন টেকনোলজির কোনো কিছু নেই। আমাদের পার্সোনাল যে ওপিনিয়ন, যেটা পুরোটা আমি কালকে না পরশু দিন অলরেডি আমরা হ্যান্ডেলে দিয়েছিলাম, যে এই অবজেক্টের একটা মজার জিনিস যেটা দেখা গেছে, সেটা হচ্ছে প্রায় 400,000 কিলোমিটার বড় একটা কোমা আছে। কোমা মানে একটা হেজি একটা গ্যাস এই কমেটের সঙ্গে সঙ্গে, এবং এই 400,000 কিলোমিটার মানে প্রায় চাঁদের অরবিটকে প্রায় স্পর্শ করে, এত বড় একটা গ্যাস। তো এত বড় একটা গ্যাস যার চারিদিকে ঘুরছে, গ্যাসের একটা গোলা, সে কখনো অ্যালিয়েন টেকনোলজি হতে পারে না। আর 2 নম্বর হচ্ছে যে এটা নাসা আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট বললো, যে সেটা হচ্ছে এর গায়ে কিন্তু জল আছে। অর্থাৎ মঙ্গল গ্রহ থেকে যখন ফটোটা তোলা হয়েছিল, মঙ্গলে যেমন জল আছে তেমনি ইন্টার প্ল্যানেটারি মিডিয়ামে জল আছে, তেমনি আবার এই অবজেক্টের মধ্যেও কিন্তু জলের মলিকুল পাওয়া গেছে। তবে জল কিন্তু মানে মহাবিশ্বের বহু জায়গাতেই আছে। আর এই জলের অস্তিত্ব থেকেই কিন্তু নানা গবেষণা করতে শুরু করেছেন বিজ্ঞানীরা। তবে থ্রি-আই অ্যাটলাসের সঙ্গে এলিয়ানদের যোগ না থাকলেও মিল্কি ওয়েতে এলিয়ানের অস্তিত্ব যে রয়েছে তা অস্বীকার করছেন না জ্যোতির্বিজ্ঞানীরা। এলিয়ানের যে একটা অস্তিত্বের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল 3-1 অ্যাটলাস, এই 3-i অ্যাটলাস, তাহলে এলিয়ানের অস্তিত্ব সেখানে নেই? না, আমি যেটা নাসা একদম পরিষ্কার করে বলেছে যে এটা একটা কমেট, কিন্তু আমাদের সিস্টেমের সঙ্গে, সোলার সিস্টেমের সঙ্গে যুক্ত ছিল না যখন তৈরি হয়েছিল, অন্য একটা তারার কাছ থেকে ছিটকে এসেছে। আর এলিয়েনকে তো থাকতেই হবে। এলিয়েন আমরা যেমন আছি, মহাবিশ্ব তো শুধু আমাদের জন্য তৈরি হয়নি, মহাবিশ্বে আরো প্রচুর আছে, প্রচুর প্ল্যানেট আছে যেখানে আরো প্রচুর জন্তু জানোয়ার আছে, আমাদের থেকে উন্নত আছে, আমাদের থেকে অনেক বেশি পিছিয়ে আছে, এমনও আছে। তবে লোকেদের সবসময়তেই আমাদের একটা কষ্ট আছে মনে। কষ্টটা কি না, আমরা কেন নিঃসঙ্গ, আমরা সারা বিশ্বে আর কাউকে পাচ্ছি না কেন কথা বলার মতো। হ্যাঁ, এটাও একটা নিঃসঙ্গতা, এটা একটা ভয়েরও ব্যাপার যে এত বড় মহাবিশ্বে আমরা একা। তো এই থ্রি-আই অ্যাটলাসটা দেখে লোকেদের মনে একটা, যেটাকে বলি আমরা উইশফুল থিঙ্কিং, আমরা পজিটিভ চিন্তা করতে শুরু করেছিলাম, বোধ হয় এরা অ্যালিয়েন। হ্যাঁ, বোধ হয় এর অ্যালিয়েনের জন্যই এটার নীল রং হয়েছে, নিকেলটা পরিষ্কার হয়েছে, বোধ হয় এদের জন্যই সাতখানা লেজ হয়েছে। এইটা একটা পজিটিভ, এটা একটা চিন্তা ভাবনা। এবং ন্যাচারালি সায়েন্স হচ্ছে যে অনেকে থিওরি দেয়, কিন্তু তার মধ্যে কোনোটা টেকে কোনোটা টেকে না। এবং টাইম টেস্টিং, যেটা বলতে টাইম, সময় খুব খুব ক্রুয়েল, সময় খুব নিষ্ঠুর, সময় পজিটিভকে নেগেটিভ থেকে সেপারেট করে দেয়, এবং আস্তে আস্তে এই নেগেটিভ থটগুলো আস্তে আস্তে কিংবা মডেলগুলো কে ভুল প্রমাণ করে। তো এটাকেও দেখা গেল নাসা একদম ডাইরেক্ট বলেছে যে এর সঙ্গে টেকনোলজির কোনো সম্পর্ক নেই, তারা এমন কিছু দেখেনি যেটা থেকে যারা এক্সপ্লেন করতে পারছে না। তো এটাই হচ্ছে ফাইনাল কথা। আচ্ছা, তবুও এলিয়ানের একটা অস্তিত্ব আছে, সেটা কিন্তু অস্বীকার করতে পারা যাচ্ছে না। অ্যাবসলিউটলি না, অস্বীকার করার কোনো উপায় নেই। কেননা আমি যেটা বলছি যে আমাদেরই আকাশগঙ্গা, এই যে মিল্কি ওয়ে যেটাকে বলি, তাতে অন্তত 1 কোটি তারার চারিদিকে প্ল্যানেট আছে যেখানে আমাদের থেকে উন্নত প্রাণী আছে, মানে থাকতে হবে আর কি। এবং প্রবাবিলিটি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোথায় খুঁজে বেড়াবো? আমাদের যে পাশের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রোরাই, সেখানেই তো যেতে আমাদের 70,000 বছর লাগবে।
ফলে আমরা তো নিঃসহায়, আমরা তো 50-60 বছরের বেশি বাঁচি না। ফলে এই আমরা যদি এখন জন্তু খুঁজে বেড়াই, তার থেকে আমরা যদি চুপচাপ বসে থাকি পৃথিবীতে, তাহলে আমাদের আশা হচ্ছে এই যে 1 কোটি জায়গাতে উন্নত মানের প্রাণী আছে, তারা তো রেডে করে বেরিয়ে পড়বে এবং তাদের মধ্যে কেউ না কেউ আমাদের এখান দিয়ে ঘুরে যাবে। ফলে এইটার চান্সই বেশি যে আমরা ঘরে বসেই অ্যালিয়েনের পাবো, অ্যালিয়েন, ইউফো, যার অনেকগুলো যেগুলো বলে লোকে, তাদের অস্তিত্ব আমরা এখানে বসেই প্রমাণ করতে পারবো। আমাদেরকে অন্য তারায় যেতে হবে না, কিংবা যার মতো টেকনোলজি যতদিনে তৈরি হবে ততদিনে বাইরে থেকেই অ্যালিয়েন আসবে। আমি দৃঢ় বিশ্বাস যে অ্যালিয়েন তো অবশ্যই আছে এবং আমাদের তার জন্য অন্য তারায় যেতে হবে না, কারণ তারায় যাওয়াটা একটা রিস্ক। ধরা যাক অন্য একটা তারায় গেলাম জেনে যে হ্যাঁ ওখানে প্রাণ আছে, কিন্তু যতদিনে গিয়ে পৌঁছালাম আমি যদি 40,000 বছর পরেও গিয়ে পৌঁছই, সে প্রাণ তো তারাও থাকতে পারে, তারা আমাদেরকে দেখিয়ে হয়তো গুটি করে ফেলে দিতে পারে। ফলে আমরা রিস্ক নিয়ে যাবো কেন? 3i অ্যাটলাস যেটা, সেটা অ্যালিয়ানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অ্যাবসলিউটলি নেই, অ্যাবসলিউটলি নেই। এবং কিন্তু যে রেটে আসতে শুরু করেছে, গত 8 বছরে আমরা পরপর 3টে জিনিস দেখলাম, ওমুয়ামুয়া, বরিশাল এবং অ্যাটলাস। এই 3টেই কিন্তু হয়ে এসছে, মানে অন্য জায়গা থেকে এসছে। ফলে আমরা আশা রাখছি যে আমরা এরকম প্রচুর জিনিস আরো আসবে, আরো বড় বড় টেলিস্কোপ তৈরি হচ্ছে, ফলে এদের সংখ্যাও আমরা বেশি সংখ্যক দেখতে পাবো এবং এদের মধ্যে কেউ না কেউ অ্যালিয়েন হিসাবে আমরা খুঁজে পাবো। এটাই আমাদের বিশেষ বিশ্বাস আছে। তবে 3i অ্যাটলাস নিয়ে নাসার বক্তব্য যে বিখ্যাত হাবল টেলিস্কোপ জেমস ওয়েব গত আগস্টে যে হাই রেজলিউশন ছবি আর স্পেকট্রাল ডেটা পাঠিয়েছে, তা 3i অ্যাটলাসকে পরিণত করেছে ইতিহাসের অন্যতম বেশি পর্যবেক্ষিত ধূমকেতু হিসেবে। পাশাপাশি বিজ্ঞানীদের এটাও বক্তব্য যে আগামী 19শে ডিসেম্বর এই ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। দূরত্ব থাকতে পারে প্রায় 170 মিলিয়ন মাইল। এই সময় আরও ছবি ও তথ্য আসবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। তারপর ধীরে ধীরে এই ধূমকেতুটি 2026 সালে পাড়ি দেবে বৃহস্পতির কক্ষপথ ছাড়িয়ে আরও কোনো দূর অচেনা জায়গায়। তারপর আস্তে আস্তে হয়তো সৌরজগৎ থেকে প্রস্থান গ্রহণ করতে পারে এই 3i অ্যাটলাস ধূমকেতুটি। তবে এই ধূমকেতু নিয়ে রহস্য কিন্তু এখনো পিছু ছাড়ছে না বিজ্ঞানীদের। সর্বপ্রথম জলের যে অস্তিত্ব রয়েছে সে নিয়ে শুরু হয়েছে গবেষণা। পৃথিবীর কাছাকাছি যখন এসে পৌঁছবে এই ধূমকেতুটি, তখন এর ছবি আরও সুস্পষ্ট হবে এবং তখন হয়তো আরও রহস্য উদ্ঘাটিত হতে পারে। তবে এই ধূমকেতুটি কোনো ভিনগ্রহী দ্বারা পরিচালিত না হলেও ভিনগ্রহীদের অবস্থান এবং অস্তিত্ব যে রয়েছে তা কিন্তু বিজ্ঞানীরা মেনে নিচ্ছেন এবং সেই নিয়ে গবেষণা কিন্তু চলছেই। আগামী দিনে হয়তো ভিনগ্রহীদের নিয়ে কোনো বড় রহস্য উঠে আসতে পারে গবেষণায়, এমনটা কিন্তু মত জ্যোতির্বিজ্ঞানীদের।